আমাদের খোকনস ফিল্ম চ্যানেলের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। শরীরে এক শীতল শিহরণ খেলে গেল জ্যোতির। চমকায়িত দৃষ্টিতে তাকালো স্বামীর পানে। শোভন মুচকি হাসল। বাতাসে স্ত্রীর মুখের সামনে আসা চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে আবারও পূর্বের স্থানে এসে বসলো। বলল, এবারও যদি মন খারাপ ভালো না হয় তাহলে কিন্তু আরও দিব। স্ত্রীর রাগ ভাঙানোটাও তো একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে নাকি? এই দায়িত্ব কর্তব্যে হেলাফেলা করার লোক আমি নই। মুহূর্তেই অস্বস্তি বোধ করছে জ্যোতি। দৃষ্টি সরিয়ে নিল সঙ্গে সঙ্গে। শোভন যে এমন একটা কাজ করবে তা ভাবতেও পারেনি সে। স্ত্রীর নীরবতা দেখে শোভনের ঠোঁটের কোণের হাসি মিলিয়ে গেল। আবারও প্রশ্ন করল, কি হলো, কি ভাবছো? এখনো মন খারাপ? আতকে উঠল জ্যোতি। শুকনো ঢোক গেলে জোরপূর্বক হাসল। যদি আবারও শোভন একই কাজটা করে ফেলে তখন কি হবে? কারো কিছু না হলেও জ্যোতির অনেক কিছুই হবে। অনেক চিন্তা ভাবনা করে উত্তর দিল, না তো, আমার মন তো ভালো হয়ে গেছে। ও, তাহলে টেকনিক কাজে দিয়েছে। জ্যোতি উঠে গেল বসা থেকে, চলে এলো ঘরে। উল্টো পাশ ফিরে শুয়ে পড়ল। মিনমিনে গলায় বলল, আমি ঘুমাবো, লাইট নিভিয়ে দিন। শোভন সঙ্গে সঙ্গে লাইট নিভিয়ে দিয়ে বিছানায় এলো। বলল, তুমি ঘুমালে আমি কি জেগে জেগে মশা মারবো নাকি? আজব। জ্যোতি কোনো প্রত্যুত্তর করল না। চিন্তিত আঁখি বন্ধ করে নিদ্রায় মগ্ন হয়ে গেল। রাত পেরিয়ে আবারও নতুন একটি দিনের সূচনা হলো। অনেকক্ষণ আগেই অফিস চলে গেছে শোভন। হাতের কাজ শেষ করে বিছানায় এসে বসল জ্যোতি। শ্বশুর বাড়ি থেকে সঙ্গে করে আনা ব্যাগটির ভেতরে কি আছে দেখার জন্য তা খুলল। আচারের কয়েকটা বয়ম দেখেই অধরে হাসি ফুটে উঠল জ্যোতির। সঙ্গে সঙ্গে একটা বয়ম খুলে আঙ্গুল দিয়ে কিছুটা চালতার আচার মুখে পুরে নিল। আহ, কি স্বাদ! কতদিন পর এই স্বাদটি পেল জ্যোতি। আচার তার বরাবরই প্রিয় একটা খাবার। শাশুড়ি মা কি সুন্দর করে কথাটা মাথায় রাখলেন। ভাবতেই আনোয়ারা বেগমের প্রতি ভালোবাসা আরো বেড়ে গেল জ্যোতির। এক এক করে 4টা বয়ম বের করে রাখলো। ভেতরে হাতে বানানো পিঠার থলেও দেখতে পেল। সবকিছু গোছগাছ করে রান্নাঘরে রেখে এলো জ্যোতি। আনোয়ারা বেগম বারবার বলে দিয়েছিলেন বাড়িতে ফিরে যাতে ওনাকে জানানো হয়, কিন্তু জ্যোতির আর তা মনে ছিল না। তাই শাশুড়ির সঙ্গে কিছুক্ষণ কথা বলে নিল। শোভন নিজের ডেস্কে বসে কাজ করছে। কাজের ফাঁকেই সাজিদের উদ্দেশ্যে প্রশ্ন করল, নতুন যে একজন বসকে দেখে গেলাম, তিনি কোথায়? সাজেদ ল্যাপটপে দৃষ্টি রেখেই উত্তর দিল, তনিয়া ম্যাম আসার পরই উনি চলে গেছেন। ও, কিন্তু আজ তো দেখছি ম্যাম সঠিক সময় আসলেনই না। হয়তো আসতে আরও দেরি হতে পারে। অতঃপর দুজনে আবারও নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেল। রাউফুন খান আফসোস করে স্ত্রীর উদ্দেশ্যে বললেন, ছেলেটা হুট করে এলো, আবার হুট করে চলে গেল। 2টা দিন কি থাকা যেত না? অফিস থেকে অতদিনে ছুটি নিয়েছো নাকি? জোর করেছিলাম বিধায় বাধ্য হয়ে এসেছো। দীর্ঘশ্বাস ফেললেন রাউফুন খান। বললেন, 2টা ছেলেই যদি আমাদের সঙ্গে থাকতো তাহলে কতই ভালো না হতো। ছেলে ছেলের বউ, নাতি নাতনি ভরা সংসার থাকতো আমাদের। অতীতের ভুলগুলো যদি না করতে তাহলে হয়তো আজ এই স্বপ্নটাও পূরণ হতো। ভুল যদি না করতাম তাহলে আজ কি তুমি আর আমার সাপিন রেশমি থাকতে? তোমার ভুল কি এটাই ছিল? সাফিন রেশমির কাছে হয়তো তুমি একজন আদর্শ বাবা, কিন্তু তোমার বাকি 2 ছেলে মেয়ের কাছে, তাদের কাছে কি আদৌ বাবা হিসাবে তুমি যোগ্য? তোমার ভুলের পরিমাণ হয়তো গুণে শেষ করা যাবে না। একপাক্ষিকভাবে কম চেষ্টা তো আর করিনি শোভনকে একেবারের জন্য এই বাড়িতে নিয়ে আসা, কিন্তু শুরুতে তো তুমি বাধা দিয়েছ। সেই যে ছেলেটা রাগ করলো আর তার রাগ ভাঙানো হলো না। তবে এখনও সেই চেষ্টাটা আমি চালিয়ে যাচ্ছি। পুরোপুরি সফল না হলেও কিছুটা তো হতে পেরেছি। ছেলের জীবন সাজাতে পেরেছি। ছেলে আমার ঘর সংসারে মন দিয়েছে। এখন যখন বলি চলে আসে এ বাড়িতে, এর থেকে আর কি চাওয়া আছে? তোমার কপালটা সত্যি ভালো। দুপুরের এ সময়টায় সচরাচর ইভা কখনো জ্যোতির কাছে আসে না। তাহলে এ সময় কলিং বেল বাজছে কেন? এলোটাকে? কলিং বেল বাজার শব্দে জ্যোতি দরজা খুলে দিল। পরিচিত মুখটি দেখে আশ্চর্য হলো। তনিমা মৃদু হেসে বলল, ভেতর আসতে বলবেন না? আসুন। দরজার সম্মুখ থেকে সরে দাঁড়িয়ে তনিমাকে ভেতরে প্রবেশ করার জায়গা করে দিল। দরজা আটকে পেছনে ঘুরতেই
তনিমাকে সামনে এগিয়ে যেতে দেখতে পেল জ্যোতি। তনিমা দুটো ঘরের মাঝখানে এসে দাঁড়ালো, জিজ্ঞেস করলো, তোমাদের বেডরুম কোনটা? বাম পাশেটা। কথাটা কর্ণগোচর হতেই তনিমা ঢুকে পড়ল ঘরটায়। জ্যোতিও পেছন পেছন গেল। শোভনের বস এখানে কেন এসেছে? এভাবেই বা কেন ঘর জুড়ে বিচরণ করছেন? বোধগম্য হচ্ছে না জ্যোতির। পুরো ঘর চোখ বুলিয়ে তনিমা প্রশংসার সুর তুলে বলল, বাহ, সুন্দর করে ঘরটা সাজানো হয়েছে তো। তা কে সাজিয়েছে, তুমি? জ্যোতি উত্তর দিল না, সোজাসুজি প্রশ্ন করলো, উনি তো সময় মতো অফিসে চলে গেছেন, তাহলে আপনি এখানে যে? উনি কি জানেন আপনি এখানে এসেছেন? আচ্ছা, আপনি কি কোনো কারণে এখানে আসার কথা ছিল আপনার? তনিমা পূর্ণ দৃষ্টিতে তাকালো জ্যোতির দিকে, মুচকি হেসে বিছানার এক কোণে বসলো, বলল, হাজবেন্ডকে আপনি বলে সম্বোধন করো? হাউ ব্যাকডেটেড। তনিমার কথায় ঠাট্টার আভাস পেল জ্যোতি। খুব স্বাভাবিকভাবেই উত্তর দিল, সম্বোধন তো সম্বোধনই হয়, কেউ তুমি বলে শান্তি পায়, আবার কেউ বা আপনি। আমার আপনি বলতেই ভালো লাগে, আপনি ডেকেই শান্তি পাই আমি। এতে অবশ্য ওনারও কোনো নিষেধাজ্ঞা নেই। ভালো কথা বলতে পারো তো দেখছি। মুখ যেহেতু আছে, কথা বলাটাই স্বাভাবিক। তা বসুন না, আমি বরং আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসি। দরকার নেই, আমি এখানে চা খেতে আসিনি। ঠিক আছে, তাহলে ড্রয়িং রুমে চলুন, ওখানেই মেহমানদের বসার স্থান। অপমানিত বোধ করলো তনিমা। বয়সের থেকেও ছোট একটা মেয়ের কাছ থেকে অপমানিত হওয়া বিবেকে বাঁধল তনিমার। ঘর থেকে বেরিয়ে সোফায় গিয়ে বসলো। জ্যোতিও ঠিক তার সামনেই বসেই প্রশ্ন করলো, তা বলুন আপু, কি এমন বলবেন যে একেবারে ওনার অগোচরে বাড়ি চলে এসেছেন আমার কাছে? তনিমা ভ্রু কুঁচকে নিয়ে বলল, আপু। এছাড়া আর কি সম্বোধন করব? আপনি আমার থেকে বয়সে বড়, সেক্ষেত্রে কিছু একটা তো ডাকতেই হবে, তাই না? কারণ আপনি আমার স্বামীর অফিসের বস, আমার তো না। স্মার্ট গার্ল। তোমার আর শোভনের বিয়েটা কি অ্যারেঞ্জ ম্যারেজ নাকি? জি। বিয়ের পর থেকে কি তুমি এখানে থাকো? কেন বলুন তো? বলতে আপত্তি আছে? না, শ্বশুরবাড়িতে থাকতাম। ওহ, এখানে এসেছো কতদিন হলো? মাস 3 হবে। মুচকি হাসলো তনিমা, বলল, তার মানে তোমাদের দাম্পত্য জীবন অতটাও ভালো নয়। ওই টিপিক্যাল অ্যারেঞ্জ ম্যারেজ টাইপ, যেখানে স্বামী আর স্ত্রীকে পছন্দ করে না, পরিবারের চাপে বিয়ে। জ্যোতির মুখখানা চুপসে গেল। তনিমা তো ভুল কিছু আর বলেনি। তনিমার অধরে হাসি আরো প্রশস্ত হলো। তীরটা সঠিক নিশানায় গিয়ে লেগেছে। মুখে গাম্ভীর্য ফুটিয়ে বলল, আমি শোভনকে ভালোবাসি। চমকালো না জ্যোতি। স্বাভাবিক দৃষ্টিতেই তাকিয়ে আছে তনিমার দিকে। জ্যোতির নিরুৎসাহিত আচরণ পছন্দ হলো না তনিমার। বলল, শোভনও আমায় অনেক ভালোবাসে। তুমি কি জানো তুমি আমাদের মাঝখানে চলে এসেছো? মুচকি হাসলো জ্যোতি। জ্যোতির হাসিতে ভরকে গেল তনিমা। প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। জ্যোতি তার নরম কণ্ঠে বলল, শোভন আমার ভালোবাসে না বললেও আমি মেনে নিব, কিন্তু আপনি তো দেখছি ওনার চরিত্র নিয়ে কথা বলছেন। এও আবার আমায় বিশ্বাস করতে হবে? এত বিশ্বাস স্বামীর প্রতি? ভাগ্য করে এত ভালো একটা স্বামী পেয়েছি, বিশ্বাস তো থাকবেই। এছাড়া আমার স্বামীর রুচি অতটাও মন্দ নয় যে ঘরে স্ত্রী রেখে আপনার সঙ্গে সম্পর্কে জড়াবে। তনিমা তেতে উঠল। ধমকের সুরে বলল, তোমার এত বড় সাহস, তুমি আমাকে অপমান করছো? এবারও জ্যোতি নরম স্বরেই উত্তর দিল, আপনি আমার বাড়িতে বসে আমার সঙ্গে গলা উঁচু করে কথা বলছেন? বড় সাহস তো আপনার হয়েছে। প্রথম দিন যেদিন আপনার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়েছিলেন উনি, তখনই আপনার হাবভাব দেখে বুঝেছিলাম আপনার নজর ভালো না। মেয়ে মানুষের এতটা ছেঁচড়া হওয়া মোটেও উচিত না। সেলফ রেসপেক্ট বলেও তো দুটো শব্দ আছে নাকি? শিক্ষিত মানুষের যদি এটা না থাকে তাহলে কি হয়? এবার সত্যি সত্যি তুমি আমাকে অপমান করছো। সরাসরি একটা কথা বলছি তোমায়, আমি শোভনকে অনেক ভালোবাসি। একদিন অনেক চেষ্টা করেছি ওকে ভুলে যেতে, কিন্তু পারিনি আর পারবও না। তাই তুমি ওকে ছেড়ে দাও। এর বিনিময়ে যা চাইবে আমি তাই দিব তোমায়। হয় আপনার মাথায়, নয় আপনার চরিত্র সমস্যা আছে, নয়তো কেউ বিবাহিত কোনো ছেলের পেছনে জোকের মতো লাগে না। আবার তা কিনা সেই ছেলে স্ত্রীর কাছে প্রকাশ করে। এই হাঁটু সমান বুদ্ধি আর খারাপ চরিত্রে এত বড় চাকরি আপনার কে দিল? হ্যাঁ, যাই হোক, আপনার সঙ্গে কথা বাড়াতে চাইছি না। এখন এখান থেকে বিদায় নিলে ভালো হয়। বিরাট ভুল করছো তুমি। 3 কবুল বলে সবাইকে সাক্ষী রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি আমরা। হালাল একটা সম্পর্কে আছি, সেখানে আপনি কে যে আমাদের মাঝখানে আসতে চাইছেন?
কে আপনি যে আপনার জন্য আমি আমার স্বামীকে ছেড়ে দিব? মাথা মোটা মহিলা একটা, যান এখান থেকে। সবকিছু যে তার হাতের বাহিরে চলে যাবে মোটেও বুঝতে পারেনি তনিমা। জ্যোতি নামক মেয়েটিকে দেখলেই তার সরল সোজা একটা মেয়ে মনে হয়েছে, অথচ আজ তার উল্টো রূপ দেখছে। মাথা ঠান্ডা করে কিছু বলার জন্য উদ্যত হলো তনিমা, কিন্তু পারল না। জ্যোতি তার হাত শক্ত করে ধরে টানতে টানতে সদর দরজার সামনে নিয়ে এলো, বের করে দিল ফ্ল্যাট থেকে। তনিমা জ্যোতির দিকে